হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেজ 420 তে আজকে আমরা একটা অন্যরকম সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটি হচ্ছে একটা কমেডি অ্যাডভেঞ্চার সিনেমা। আর এই সিনেমাতে আমরা তিনজন বাটপারকে দেখবো যারা আর কি জেল পলাতক, এবং ওদের যে কীর্তিকলাপ সেটা নিয়ে এই সিনেমাটির কাহিনী এগিয়ে যাবে। এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে হলিউডের বিখ্যাত ও জনপ্রিয় অভিনেতা জর্জ ক্লুনিকে, যে এর আগে জেমস বন্ড ছিল। তো যাই হোক, আজ থেকে 25 বছর আগে মুক্তি পাওয়া এই সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে 10-এ 7.7। আর অ্যাকচুয়াল সিনেমাটা আসলেই মজার, তবে এটার এক্সপ্লেনে কতখানি আমি মজা দিতে পারবো এটা আমি নিশ্চিত নই, কারণ বুঝতেই পারছো কমেডি সিনেমা তো আসলে এক্সপ্লেন করে মজা দেওয়া যায় না। তবে তারপরও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যতটুকু মজা দেওয়া যায়, মুখের রস যতটুকু আছে ঢেলে দেওয়ার জন্য। তবে তার আগে আমরা একটা ব্রেক নিচ্ছি, তুমি ব্রেকটা স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে চলে যেতে পারো। এর জন্য যাবে হচ্ছে ডিসক্রিপশনে, সেখানে গিয়ে ক্লিক করবে, তারপর সরাসরি মূল ভিডিওতে চলে যাবে। যদি ব্রেক থাকে, যদি না থাকে তাহলে সরাসরি চলে যাবে। ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। গল্পের শুরুতে একটা জেলখানায় কিছু কয়েদিদেরকে দেখানো হয় যারা কাজ করছিল। আর এখানে যত কয়েদি ছিল প্রত্যেককে 3 জনের গ্রুপে সেকল দিয়ে বাঁধা ছিল, মানে 3 জন একে অপরের সাথে বাঁধা। তো এখানে আমরা 3টা অপরাধীকে দেখতে পাই, একজন হচ্ছে এভারেট, আরেকটা পিট, আরেকটা হচ্ছে ডেলমার। তো ওদেরকেও একসাথে সেকল দিয়ে বাঁধা রাখা হয়েছে। আর ওরা অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিল যে এখান থেকে ওরা পালাবে, আর তারা খুব শীঘ্রই পালাতে সক্ষমও হয়। কিন্তু ওরা একে অপরের কাছ থেকে খুব বেশি দূরে যেতে পারছিল না, কারণ তারা সবাই একই সেকলে বাঁধা ছিল। তো চিন্তা করে এখানে টয়লেট করা, পেশাব করা কত কঠিন একটা ব্যাপার হবে। তো যাই হোক, জেল থেকে পালানোর পরে ওদের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল হচ্ছে ওরা একটা গুপ্তধনের খোঁজ জানে, সেটা খুঁজে ওরা বের করতে চায়, বড় লোক হয়ে দেশ থেকে পালাতে চায়। আর তখন ওরা একটা রেল লাইনের সামনে আসে, আর ওই মুহূর্তে একটা ট্রেন আস্তে আস্তে করে সেখান দিয়ে যাচ্ছিল। তো 3 জনই ট্রেনে ওঠার জন্য দৌড়ায়, আর এভারেট তো ট্রেনে উঠেই পড়ে। আর সেখানে কিছু তোমার ওয়ার্কাররা ছিল। তো এভারেট সেখানে গিয়ে বলে, তোমাদের মধ্যে কেউ কে আছো যে আমাদের শেকলগুলো কাটতে পারো? তবে এভারেটের খেয়ালও নেই যে ওর 2 জন সাথী এখনো নিচে রয়েছে, ওরা উঠতে পারেনি। তো যেহেতু ওরা 3 জন শেকলে বাঁধা, ওরা 2 জন যেহেতু উঠতে পারেনি, ও টান খেয়ে নিচে পড়ে যায়। আর তারপরে একে অপরকে দোষ দিয়ে থাকে যে তুই উঠলি না কেন, আর ও বলতে থাকে তুই একা উঠলি কেন। তো যাই হোক, এরপর দেখতে পাই রেল লাইনের ওপর দিয়ে একটা ট্রলি আসছে, যেটা একটা বৃদ্ধ ব্যক্তি চালাচ্ছে। আর যদি ওরা 3 জনই কয়েদির পোশাক পরে রয়েছে, তবে তারপরেও ওই বৃদ্ধ ওদেরকে চিনতে পারে না, কারণ তার চোখের সমস্যা, মানে সে একজন অন্ধ ব্যক্তি। তো এরপর ওই 3 জনে করে কি সেই ট্রলিতে উঠে বসে। আর অন্ধ ব্যক্তি তখন বলে, তোমরা একদম ঠিক পথেই যাচ্ছ, শীঘ্রই তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছাবে। আর সেখানে তোমরা এমন কিছু পাবে যা তোমরা কল্পনাও করনি। তবে তোমাদের এই পথটা মোটেও সহজ হবে না, তোমাদের অনেক বাধা বিপত্তির মুখোমুখি হতে হবে, কিন্তু তোমরা যদি হাল না ছাড়ো একদিন তোমরা সব পেয়ে যাবে। তো ওই বুড়ো লোকটা তো মনে করো যে পাগলের প্রলাপ বলছিল একা একা, কিন্তু ওরা 3 জন শুনে ভাবে যে নিশ্চয়ই এটা ঈশ্বরের কোনো বার্তা, যেটা ওই বুড়ো লোকের মধ্য দিয়ে দিচ্ছে, ওরা নিশ্চিত গুপ্তধন পেয়ে যাবে। তবে তার আগে ওদের সবার প্রথমে শেকল কেটে একে অপরের কাছ থেকে আলাদা হতে হবে। তো এই উদ্দেশ্যে ওরা করে কি, পিটের কাজিনের বাড়িতে যায়। পিট মানে হচ্ছে যেটার মাথায় চুল আছে আর কি, মানে এভারেট তো তোমার ওই জর্জ ক্লুনি, সাবেক জেমস বন্ড, কিন্তু আরেকটা যে সেকেন্ড ক্যারেক্টার মাথায় চুল আছে ও আর কি পিট। আর ওই পিটের কাজিন করে ওদের শেকল কেটে দেয়, এবং ওই রাতে ভালো মতো খেতেও দেয়। কিন্তু এরপর ওরা যখন ঘুমাচ্ছিল তখন ওরা পুলিশের গাড়ির শব্দ শুনতে পায় এবং বুঝতে পারে বাইরে পুলিশ এসেছে। আসলে পিটের কাজিন ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং পুরস্কারের লোভে সে পুলিশকে খবর দিয়ে দিয়েছে। তো এই 3 জন তখন হলো গোয়াল ঘরে ঘুমাচ্ছিল। তো পুলিশ ওদেরকে বের করতে গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়। আর তখন ওরা আটকা পড়ে যখন যায়, তখন অল্পের জন্য পিটের কাজিনের ছেলে করে কি গাড়ি নিয়ে সেখানে আসে এবং ওই 3 জনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাট পুলিশ ভাবে ওরা 3 জন আগুনে পুড়ে মারা গিয়েছে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে ওদের গাড়ি নষ্ট হয়ে যায়। আর তখন পিট করে কি তার কাজিনের ছেলেকে হাতে পায়ে ধরে বাড়ি পাঠিয়ে দেয় এবং বলে, আব্বা খুব উপকার করছো, ধন্যবাদ। তোমার বাপের ঘরে যে তোমার মতো একটা ফেরেশতা জন্ম নিয়েছে, এটা সত্যি অবাক করা বিষয়। তো যাই হোক, ওদের গাড়িটা নষ্ট হয়েছে, আর এটা ঠিক করার জন্য একটা পার্টসের প্রয়োজন। আর এরপর তারা যখন সেই পার্টসটা আনতে যায়, তখন তারা জানতে পারে এই পার্টসটা তো 4 সপ্তাহ পরে আসবে। আর এখানে এই সিনেমার টাইমলাইনটা আমি তোমাকে বোঝাই, এটা হচ্ছে 1937 সাল, মানে আজ থেকে স্ট্রেট 100 বছর আগের কাহিনী। একটা উপন্যাস থেকে এই সিনেমাটি তৈরি করা হয়েছে আর কি। বুঝতেই পারছো আজ থেকে 100 বছর আগে গাড়ি ছিল কয়টা, আর পার্টস কত অ্যাভেলেবল হবে। তো যাই হোক, ওরা যেহেতু 4 সপ্তাহ ওয়েট করতে পারবে না, কারণ ওরা আগেই জেনে গিয়েছে গুপ্তধন কোথায় লুকানো রয়েছে। আর মাত্র 4 দিন পরে বাঁধের কাজ শুরু হবে। পানি বেরিয়ে আসলেই তো ওদের গুপ্তধনটা হারিয়ে ফেলবে, মানে যে জায়গাটায় গুপ্তধন ওখানে আবার পানির বাঁধ রয়েছে। তো 4 দিনের মধ্যে ওদের ওখানে পৌঁছাতে হবে। আর তখন এভারেট পিটকে বলে, আমি তোমার কাজিনের বাড়ি থেকে একটা সোনার ঘড়ি চুরি করেছি, আর এই ঘড়ি বিক্রি করে হয়তো আমরা একটা গাড়ি কিনতে পারবো। তবে পিট তখন বলে, তুমি কাজটা মোটেও ভালো করনি, খুব খারাপ কাজ করেছো। বাট তখন এভারেট বলে, হ্যাঁ তোমার কাজিন খুব ভালো কাজ করতে গিয়েছিল, আমাদের 3 জনকে তো জিন্দা ভোগামোয়া করতে গিয়েছিল পুলিশকে দ্বারা। আর ঠিক তখন
তখনই ওরা দেখে অনেক লোক সাদা কাপড় পরে ওদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এবং তারা বুঝতে পারে না এরা কারা। আর তারা তখন সেই লোকদের অনুসরণ করে আর এরপর ওই লোকগুলো সবাই হ্রদের কাছে গিয়ে পৌঁছায়, একে একে ওই হ্রদের মধ্যে ডুব দেয়। আসলে এই হ্রদটা ওদের কাছে অনেক পবিত্র। আর তখন পিটও করে কি ওদের সঙ্গে হ্রদে ডুব দেয়, কিন্তু এভারেট এটা করে না, কারণ সে তার চুলের স্টাইল নষ্ট করতে চায় না, তার চুল খুব পছন্দ তার। তো এখানে মনে হয় পিটের নামটা ভুল বলেছি আর কি আগে। তো যাই হোক, এরপর তারা সোনার ঘড়ি বিক্রি করে নতুন একটা গাড়ি কিনে নেয় আর তাদের লক্ষ্যের দিকে তারা যাত্রা শুরু করে। আর রাস্তায় একটা ছেলে তাদের কাছে লিফট চায়, একটা নিগ্রো ছেলে আর কি। আর তারা ওকে লিফটও দেয়। আর তাদের লিফট দেওয়া সেই ছেলেটি তখন বলে, আমার নাম হচ্ছে টমি, আমি বস্টনের একটা ক্লাবে যাচ্ছি যেখানে ভালো পারফরমেন্স করলে $10 পাওয়া যায়। আর তৎকালীন সময় $10 মানে বুঝো আজ থেকে 100 বছর আগে 1000 টাকা মানে কি। তো যাই হোক, ও একজন সঙ্গীত শিল্পী। আর এই কথা শুনে ওরা তিনজনের সিদ্ধান্ত নেয় ওরা ওই ক্লাবে যাবে, কারণ ওরা মোটামুটি গান জানে। তো এরপর ওরা ওই ক্লাবে পৌঁছায় আর সেখানে ক্লাবের মালিক ওদেরকে বলে, তোমাদের পুরনো অর্থাৎ ভিনটেজ গান গাইতে হবে আর যত আয় হবে তার মধ্যে থেকে তোমাদের 10% দেওয়া হবে। তো এরপর তারা তিনজন পারফর্ম করা শুরু করে এবং ওদের পারফরমেন্স খুবই ভালো লাগে এবং তার বদলে ওরা অনেকগুলো ডলার পায়, মানে $20-30 পায়। আর এরপর রাতে যখন ওরা কটেজের সামনে বসে গুপ্তধন পেয়ে কি পরিকল্পনা করবে, কে কি করবে, তখনই ওখানে পুলিশ এসে যায় আর তিনজন তাড়াতাড়ি আবার লুকিয়ে পড়ে। আসলে পুলিশ জেনে গিয়েছে যে ওরা এখনো বেঁচে রয়েছে এবং এই এলাকাতেই কটেজে রয়েছে। তো এই জন্য পুলিশ আবারও কটেজে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। কিন্তু ওদের ভাগ্য পক্ষে ছিল যে কারণ ওরা তিনজন ওই টাইমটায় বাইরে ছিল, তবে কটেজের ভেতর ওদের গাড়িটা ছিল সেটা পুড়ে গিয়েছে। তো এর ফলে ওদেরকে এখন হেঁটেই গন্তব্যে যেতে হবে। তো যাই হোক, তারা যখন পথ চলছিল তখন হঠাৎ করে একটা গাড়ি তাদের সামনে দিয়ে চলে যায়, যার ভেতর থেকে টাকা উঠছিল। তো গাড়ির চালক ওদেরকে দেখে গাড়ি থামিয়ে দেয়, কারণ সে আগে থেকে ওদেরকে চিনতো আর সে নিজেও একজন দাগি আসামি, ওদের চেয়ে বড় আসামি। তো এই দাগি আসামি করে ওদেরকে লিফট দেয় এবং তিনজন গাড়িতে উঠে পড়ে। আবার পেছনে আবার পুলিশের গাড়ি এই লোকটাকেই তাড়া করছে, মানে এই লোকটা এমন একটা কাম করে এসেছে যার জন্য রানিং ওর পেছনে পুলিশের গাড়ি রয়েছে। তো ওই লোকটা তখন এভারেটকে বলে, তুমি একটু গাড়ির স্টিয়ারিং হুইলটা ধরো তো, আমি একটু দেখছি। তো এই কথা বলে ও করে কি গাড়ি থেকে বের হয়ে পুলিশের গাড়িতে এলো পথারি গুলি করতে থাকে, যার ফলে পুলিশের গাড়ির চাকা ফেটে যায়, পুলিশরা থেমে যায়। আর এরপর ওখান থেকে ওরা চারজন করে কি সোজা একটা ব্যাংকে ঢুকে ওখান থেকে ব্যাংক লুট করে। চিন্তা করো, এই মোটকুকে দেখলে তোমার মনে হবে যে ওর মাথার পা বাদে বাকি সবটুক পেট, কিন্তু আমি এই মোটকুর কার্যকলাপ দেখে বলতে চাচ্ছি এই মোটকুর মাথা আর পা বাদে বাকি সবটুকু কলিজা ভাই, মানে পার্সোনালিটিটা অন্যরকম। তো যাই হোক, এরপর তারা রাতে চারজন বসে যখন কথা বলছিল তখন সেই লোক যে ওদের তিনজনকে লিফট দিয়েছিল তারা বলে এই কাজগুলো করে তারা বোর হয়ে গিয়েছে, সে বেশি দিন এই কাজ করতে পারবে না আর তাই সে এই কাজ ছেড়ে দিচ্ছে। তো এই কথা বলে ওদেরকে ছেড়ে চলে যায়। আর অন্যদিকে সেই ক্লাবের মালিককে দেখানো হয় যেখানে ওরা তিনজন পারফরমেন্স করেছিল, এর আগে টাকা পেয়েছিল, কিন্তু ক্লাবের সকল কাস্টমাররা বারবার এই এভারেটদের কথাই জিজ্ঞাসা করে, ওরা কই ওদেরকে নিয়ে আসো, ওদেরকে নিয়ে আসো। তো তখন ক্লাবের মালিক বিরক্ত হয়ে বলে, যাও ওদেরকে যে কোনো ভাবে পারো খুঁজে নিয়ে আসো, যাতে ওরা অন্য ক্লাবে আবার সাইন না করে ফেলে। আর এরপর আবার ওদের তিনজনকে দেখানো হয় আর এখন ওদের হাতে কিছু টাকা রয়েছে আর তারা একটা দোকানে যায় যেখানে এভারেট তার নিজের চুল সাজানোর জন্য একটা হেয়ার জেল কিনে, কিন্তু এই দোকান থেকে বের হয়ে দোকানদারের যে বাইরে গাড়িটা ছিল রাখা সেটা চুরি করে চলে আসে। আর এরপর তারা জঙ্গলের মাঝে এসে পৌঁছায় আর এখানে তারা কিছু মেয়েদের গানের আওয়াজ শুনতে পায়। তো ওই গানের আওয়াজ অনুসরণ করে ওরা একটা নদীর ধারে পৌঁছায় যেখানে তিনজন মেয়ে কাপড় ধুতে ধুতে গান গাইছিল। বিষয়টা খুবই সাসপেসিয়াস। তো ওই মেয়েরা ওদেরকে দেখে এবং ওদেরকে হুইস্কি খাওয়ায়। প্রথমে হুইস্কি খাওয়ার পরে তারপর কোন একটা কিছু হয় আমরা জানতে পারি না, বুঝতে পারি না, কিন্তু ওরা তিনজনই ঘুমিয়ে পড়ে। আর সবার আগে ডেলমার ঘুম থেকে জাগে আর সে দেখে পাশে পিটের কাপড় পরে রয়েছে, কিন্তু পিট নেই। তার মানে আমি পিট যে ঠিকই বলেছি, আমার কোনো ভুল হয়নি, চুলালাটাই পিট। আর ঠিক তখনই কাপড়ের ভেতর থেকে একটা ব্যাং বের হয়ে আসে, এটা দেখে তোরা হতবাক এবং ওরা মনে করে যে ওই তিনজন হয়তো ডাইনি মেয়ে ছিল, তা না হলে এই মাঝ জঙ্গলে ওরা কই থেকে আসবে, এবং ওরা পিটকে ব্যাং বানিয়ে দিয়েছে। আর তখনই এভারেটেরও ঘুম ভাঙে। ডেলমার এভারেটরকে সব বলে, কিন্তু এভারেট ডেলমারের কথা বিশ্বাস করে না যে মানুষ আবার ব্যাং হতে পারে, এটা সম্ভব নাকি। তবে তারপরও ডেলমার করে ওই ব্যাংটাকে সাথে নিয়ে যায়, কারণ এটাই তোদের বন্ধু। আর এভারেটকে সঙ্গে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে আর সে এভারেটকে বলে, চলো আমরা কোনো জাদুকরের কাছে যাই যেখান থেকে পিটকে আবার মানুষ বানানো যাবে। আর এই ব্যাপারটা আমাদের কাছে রহস্য থেকে যায় যে আসলে পিটের কি হলো, মেয়েগুলোই কই থেকে আসলো, কেমনে কি। তো এখানে যে ব্যাখ্যাটা হতে পারে ওটা আমি সিনেমা লাস্টে দেবো আর কি। তো যাই হোক, পথে ওদের অনেক ক্ষুধা লাগে আর তারা একটা রেস্টুরেন্টে যায় যেখানে একটা মোটা লোক ওদের কাছে আসে এবং বলে, ওহ তোমাদের তো গাড়ি আছে, হ্যাঁ আমি আবার গাড়ির এক্সপার্ট, বুঝেছো, আমি তোমাদেরকে গাড়ির সম্পর্কে অনেক ইনফরমেশন দিতে পারি যাতে তোমরা নিজেরাই গাড়ির কোনো সমস্যা হলে ঠিক করতে পারো, কিন্তু এর বদলে আমাকে ভালো খাবার খাওয়াতে হবে। আর আমরা এই খাবারটা খাবো হচ্ছে নির্জন একটা জায়গায় গিয়ে। তো এরপর তারা খাবার প্যাক করিয়ে এনে এবং মাঠে পৌঁছায় আর সেখানে সেই মোটা লোক প্রথমে তো ওদের দুজনের খাবার খায়, দুজনকে খাওয়ায়ও, আর খাওয়ার পরে খাওয়ানোর পর ওদের দুজনকে এমন কেলানি দেয়, কেলিয়ে ওদের গাড়ি আর টাকা নিয়ে পালিয়ে যায়। আর ওরা দুজন আহত অবস্থায় একটা ঘাস বোঝাই করা গাড়িতে লিফট নিয়ে এগিয়ে চলে। আর পথে ওরা আরো কিছু কয়েদিদেরকে দেখে যারা রাস্তার ধারে কাজ করছিল আর তাদের মধ্যে ওরা পিটকেও দেখতে পায়। তো এভারেট তখন ডেলমারকে জিজ্ঞাসা করে, পিটের কি কোনো ভাই ছিল রে, যমজ ভাই, যে ওর মতোই জেল খাটছিল? ডেলমার বলে, তা তো আমি জানি না। তখন ওরা মনে করেন মনে হয় ওদের চোখের ভুল দেখেছে। আর এরপর ওরা শহরে পৌঁছে যায় আর এটা এভারেটের শহর, এখানেও থাকতো আগে। আর এখানে ওর মেয়ের সাথে দেখা হয়ে যায়, কিন্তু ওর মেয়ে জানায় তার মা আবার বিয়ে করতে যাচ্ছে এবং তার এনগেজমেন্টও হয়েছে একজন লোকের সাথে। আর এখানে উল্লেখ্য পিট জেলে রয়েছে হচ্ছে 5 বছর, তার আগে ছিল হচ্ছে 2টা মেয়ে, এখন আরো 4টা বাচ্চা হয়েছে। পিট না, সরি, এভারেটের মনে করো যে অলরেডি 2 বাচ্চা ছিল, এখন এসে দেখা যাচ্ছে যে আরো
4টা বাচ্চা হয়েছে, তার মানে আর বিয়ে করার দরকার আছে, এমনিই তো 4টা জন্ম দিয়েছে স্ত্রী। তো যাই তারপরে এভারেট যায় তার স্ত্রীর সাথে দেখা করতে এবং সে তার স্ত্রীকে বলে তুমি সবাইকে কেন বলেছো যে আমি বেঁচে নেই, আমি এখনো তো জীবিত রয়েছি। ওর স্ত্রী তখন বলে ও তাহলে আমি কি বলতাম, আমার স্বামী জেলে রয়েছে, আমার স্বামী একজন সন্ত্রাসী, আমার স্বামী একজন চোর, আমি চাই না আমার সন্তানরা জানুক যে তার বাবা একজন অপরাধী। আর ঠিক তখনই এভারেটের স্ত্রীর ফিয়ান্সি চলে আসে আর তার লোক এভারেটকে মারধর করে বাইরে ফেলে দেয় এবং এভারেটকে এই কারণে সেখান থেকে চলে যেতে হয়। কিন্তু এভারেট যে কোনো মূল্যে তার স্ত্রীকে ফেরত পেতে চায়। 2 বাচ্চা ওর, বাকি 4 বাচ্চা তো আবার বোনাস পাবে, 6টা বাচ্চা বোনাস পাবে। তো এভারেটের মন খুব খারাপ আর মনের অবস্থা পাল্টাতে সে ডেনমার্কের সঙ্গে সিনেমা দেখতে যায়, একটা নগ্ন টাইপের সিনেমা, বাজে সিনেমা। কিন্তু সেখানে কিছু কয়েদিদেরকেও আনা হয় সিনেমা দেখানোর জন্য, যার মধ্যে পিট ছিল। তো এইবার এভারেট পিটকে দেখে এবং চমকে ওঠে এবং বলে তুমি কি সত্যি বেঁচে আছো, ওই মেয়েগুলো কি তোমাকে ব্যাং বানায়নি? পিট তখন বলে হারামজাদা তুই উল্টা পাল্টা কি কথা বলছিস, হুইস্কি খেয়ে ওদের সাথে কি করেছিস তোর মনে আছে? তোরা তো পড়েছিলি আমি তোদের জন্য খাবার আনতে গিয়েছি, তখন আমাকে পুলিশ ধরে ফেলেছিল, চিন্তা করো ভাই। তো এরপরে এভারেট আবারও করে কি পিটকে পুলিশের কবল থেকে মুক্ত করে নিয়ে পালিয়ে যায়। বাট হঠাৎ করে তখন পিট বলে ওঠে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের গুপ্তধন পেতে সাহায্য করতে পারবো না, কারণ পুলিশ আমাকে নিয়ে অনেক বেশি টর্চার করেছিল, আমি সব প্ল্যান বলে দিয়েছি যে কোথায় গুপ্তধন রয়েছে, পুলিশ এতক্ষণে হয়তো সেই গুপ্তধন উদ্ধার করে নিয়েও গিয়েছে। বাট তখন এভারেট উত্তর দেয় আরে বোকা তোর কোনো দোষ নেই, আসলে গুপ্তধন বলতে কিছুই নেই, আমি তোদের সাথে মিথ্যা বলেছি, আমি আসলে শুধুমাত্র আমার স্ত্রী আর সন্তানের কাছে ফিরে যেতে চেয়েছিলাম, আর আমি যদি তোদেরকে গুপ্তধনের লোভ না দেখাতাম তাহলে তোরা কখনোই আমার সঙ্গে পালাতি না, আর তোরা যেহেতু আমার সঙ্গে সেকলে বাধা ছিলি এজন্য আমাকে এই মিথ্যেটা বলতে হয়েছিল। তো এই কথা শুনে ডেলমার খুব কষ্ট পায় এবং বলে তুমি এটা কিভাবে করতে পারলে, আর মাত্র 14 দিন পরে আমার সাজা মাফ হয়ে যেত, কিন্তু আমি যেহেতু জেল থেকে পালিয়েছি তার মানে আমাকে সারা জীবন কারাদণ্ড ভোগ করতে হবে, তুমি এটা তো ভালো কাজ করনি। তো এরপর ওদের ঝগড়া শুরু হয়ে যায় আর ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে আর শব্দ অনুসরণ করে ওরা দেখে সাদা পোশাক পরে অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছে আর ওখানে টমি নামে সেই ছেলেটাও রয়েছে, ওই মিউজিশিয়ান যে ওদেরকে ওই ক্লাব সম্পর্কে বলেছিল যে এখানে গেলে $10 পাওয়া যায়। তো মূলত টমি এটা বলেছিল যে আমার আত্মা আমি শয়তানের কাছে বিক্রি করেছি। তো আসলে টমি এই কাল্ট গ্রুপের কাছে এসে, কাল্ট গ্রুপ মানে আছে আমি তোমাকে বুঝাই জিনিসটা, অনেক জায়গায় দেখবো অনেক পিসাবি গ্রুপ আছে, পিসাব তো ভালো আছে খারাপ আছে, অনেক জায়গায় দেখবো এরকম পিসাবি গ্রুপ আছে আবল তাবল কাজ করে, এদের একটা গ্রুপ কবিরাজ একটা গ্রুপ থাকে, ওই রকম একটা গ্রুপ। মানে এখন বাংলাদেশে কি হয়েছে আগে থেকেই চলে আসছে, একটা কবিরাজ যদি অসুখ সারাতে পারে জট্টর বা যে কোনো কিছু, কবিরাজকে ভগবান মানা শুরু করে তার একটা গ্রুপ তৈরি হয়ে যায় বাংলাদেশে। তো এরকম একটা কাল্ট গ্রুপ আজ থেকে 100 বছর আগে ওই আমেরিকাতেও হতো, আজেরা আজেরা কাম করতো, শয়তানের পূজা করতো, অমুক পূজা করতো, কালী সাধনা করতো, এই টাইপের একটা কিছু, বা কোরআন শরীফ উল্টা করে পড়তো এই টাইপ। তো ওই কাল্ট গ্রুপ ওরা তো শয়তানের উপাসনা করতো, ওদের সাথে ডিল করেছিল আমি আমার আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিচ্ছি যাতে আমি খুব বড় একটা গিটারিস্ট হতে পারি। তো এই জন্য তারা আজকে টমিকে বলি দিবে, কিন্তু এখন টমি তো বলি হতে চায় না, ওর একটা স্বপ্ন রয়েছে। আর এভারেটটা যখন এটা দেখতে পায় তখন ওরা সিদ্ধান্ত নেয় টমিকে ওরা বাঁচাবে। তো ফাইনালি ওরা টমিকে মুক্ত করতে সক্ষমও হয়, কিন্তু দেখা যায় ওই কাল্ট গ্রুপের মধ্যে সেই মোটা লোকটাও রয়েছে যে এর আগে ওদেরকে মেরে ওদের টাকার গাড়ি ছিনিয়ে নিয়েছিল। তো ওই মোটা লোকটা ওদেরকে ধাওয়া করে, কিন্তু এইবার আর ধরতে পারে না ওদেরকে এবং ওই 4 জন পালিয়ে যেতে সক্ষম হয়। তো এরপর এভারেট তার সঙ্গীদেরকে বলে আমার স্ত্রী বলেছিল যে আজকে রাতে একটা ডিনার পার্টিতে সে যাবে, আর শহরে নির্বাচন আসছে আর এ কারণে ওই পার্টির আয়োজন করা হয়েছে, সেখানে শহরের সবচেয়ে বড় বড় মানুষরা আসবে, এমনকি গভর্নরও আসবে। তো সেখানে আমি আমার স্ত্রীকে অনুরোধ করতে চাই যাতে সে আমার সঙ্গে ফিরে আসে, তোমরা কি আমাকে প্লিজ সাহায্য করবে, চলো আমরা ছদ্মবেশে সেখানে পারফরমেন্স করতে যাই, গান গাইতে যাই। তো যেই কথা সেই কাজ, এভারেট তার সঙ্গীদেরকে নিয়ে ছদ্মবেশে সেখানে পারফরমেন্স করতে যায় এবং তারা সেই একই গানটা পারফরমেন্স করে যেটা তারা ক্লাবে গিয়েছিল। অ্যাকচুয়ালি ক্লাবে ওই গানটা গাওয়ার পরে সেটা মুখে মুখে অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে এখন। তো যাই হোক এভারেট এখানে তার স্ত্রীর কাছে অনুরোধও করে, কিন্তু তার স্ত্রী কোনো কথা শুনে না। তবে এখানে একটা ধনী ব্যক্তি ছিল যে বর্তমানে এখানে মেয়রের নির্বাচন করতেছে, আর সে ছিল হচ্ছে ওই সাদা কাল গ্রুপের সদস্য, আর ওই কাল গ্রুপ থেকে তো ওরা তোমার ওই যে টমিক উদ্ধার করে নিয়ে এসেছিল। তো এই লোকটা করে কি ওদের 3 জনকে চিনতে পারে এবং মাইকে সবাইকে জানিয়ে দেয় সে একজন অপরাধী, ওদেরকে আটক করো, কিন্তু কেউ ওর কথায় বিশ্বাস করে না। আর তখন সে এত রেগে যায় যে সে কথা বলতে বলতে তার কাল্টের কথা বলে ফেলে এবং তার কাল্টের মতামত, তাদের কাল্ট যে মনে করো পুরো দেশকে দখল করবে, মানে তাদের ওই পিসাবের গ্রুপ থেকেই, ওই পিসাবের গ্রুপের যারা আছে তারাই মনে করো পুরো দুনিয়ার দেশের সব বড় বড় জায়গায় যাবে, তো এবং তারপর তাদের হুকুমত চালাবে। তো এই কথাগুলো বাইরে চলে আসে, তো সবাই অবাক হয়ে যায়, শুনে শকড হয়ে যায় এবং মারধর করে ওকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর তারপরে ওদের পারফরমেন্স সবাই উপভোগ করে। আর এরপর বর্তমান যে গভর্নর সে চলে আসে ওদের কাছে এবং ওদের পারফরমেন্স দেখে বলে হতে পারে ওরা অপরাধী, কিন্তু ওরা খুবই প্রতিভাবান, আমাদের উচিত এদেরকে জীবনের আরেকটা সুযোগ দেওয়া, আপনারা কি বলেন? তো সবাই তখন বলে হ্যাঁ ওদেরকে মাফ করে দাও, ওদের একটা দ্বিতীয় সুযোগ দাও। তো ওদের 3 জনেরই শাস্তি মাফ করে দেয় গভর্নর। তো 3 জন খুব খুশি। আর তাছাড়া এখানে এভারেটের স্ত্রী ওকে মাফ করে দেয় এবং সে ওর সাথে আবার থাকতে চায়, কিন্তু এভারেট লক্ষ্য করে ওর স্ত্রীর আঙ্গুলে সেই আংটিটা নেই যেটা সে ওকে দিয়েছিল, বরং ওর স্ত্রীর হাতে ওর ফিয়ান্সির দা আংটি রয়েছে। তো এভারেটের ওয়াইফ তখন ওকে বলে ওই আংটিটা আমি তোমার পিতার বাড়িতে রেখে এসেছিলাম, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তো ওই আংটি নিয়ে আমাকে প্রপোজ করতে হবে। তো এভারেট তখন বলে আচ্ছা ঠিক আছে আমাকে কিছুদিনের জন্য সময় দাও। তো এরপর সে করে কি তার বন্ধু বান্ধবদের নিয়ে তার পিতার বাড়ির দিকে রওনা হয়। আর এখানে উল্লেখ্য ওর বন্ধু বান্ধবদেরকে কিন্তু এই গুপ্তধনের লোকেশন বলতে ওর পিতার বাড়ি বুঝিয়েছিল। তো ওরা 3 জন যখন সেখানে পৌঁছায় সেখানে আগে থেকে তো পুলিশ জেলার ওর জন্য অপেক্ষা করছিল, কারণ পিট তো মার খেয়ে পুলিশকে সব লোকেশন জানিয়ে দিয়েছিল
দিয়েছিল গুপ্তধনের ব্যাপারে, যে এখানে লোকশূন্য গুপ্তধন রয়েছে। তো জেলার ওখানে তো অলরেডি অনেক গর্ত করেছে কিন্তু কোনো কিছু পায় না। তারপর বলে যে এই গর্তই তোদের কবর হবে, তোদের তিনজনকে এখন আমি মেরে ফেলবো, এখানে কেউ তোদেরকে বাঁচাতে আসবে না, তোদের মৃত্যুদণ্ড আমি দেবো। কিন্তু তখন ওরা তিনজন জানায় গভর্নর তো আমাদের সাজা মাফ করে দিয়েছে, কিন্তু জেলার ওদের কথায় বিশ্বাস করে না এবং বলে তোদের জীবনের শেষ টাইম চলে এসেছে। তো ওদেরকে যখন ফাঁসিতে ঝুলিয়ে দেবে তখনই এভারেট করে কি ঈশ্বরের কাছে প্রার্থনা করা শুরু করে। আর ঠিক তখনই একটা বন্যা আসে, মানে ওই যে 4 দিনের মধ্যে বাঁধ ভেঙে যাবে, তো প্রচুর পানি সেখানে জমে যায়। ওরা তিনজন করে কি একটা ডেস্ক ধরে সাঁতার কাটতে কাটতে সেখান থেকে তো কোনো রকমে বাঁচে। আর এই ডেস্কটা কিন্তু ওর পিতার বাড়ির ছিল। তো যাই হোক এভারেট ডেস্কের ভেতরে একটা আংটি পায় আর সেই আংটি নিয়ে ওর স্ত্রীর কাছে ফেরত যায় আর তারপর সেই আংটিটা ওকে দেয়। কিন্তু ওর স্ত্রী তখন বলে এটা তো সেই আংটি নয় যেটা তুমি আমাকে দিয়েছিলে, বরং এটা তোমার আন্টির আংটি, তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তো তুমি যদি আমার সাথে বিয়ে করতে চাও তাহলে আমাকে ওই আংটিটা ফিরিয়ে আনে দিতে হবে। তো এই কথা বলে ওর স্ত্রী চলে যায়। আর এবার ওটা বুঝতে পারে ওর স্ত্রী আর ওর নেই, ওর জীবনের সব সাইড থেকে সুখী হতে পারবে না, মানে মুক্তি পেয়েছে তার মানে এই না যে বনেও সুখে শান্তিতে থাকবে, এটা হবে না। আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই ফিনিশিংটা যে এইভাবে হলো আমি বুঝলাম না, ফিনিশিংটা কেমন যেন আনস্যাটিসফাইড লাগলো আমার কাছে। তো তারপরেও দেখে একটা বউ রেখে গেছে, সে 4টা বাচ্চা জন্ম দিয়েছে আরেকজনের সাথে, ওর সাথে যদি 2টা দিয়ে থাকে, যার সাথে 4টা দিয়েছে তার প্রতি টান তো বেশি থাকবে। তো এভারেটের উচিত নতুন কারোর পেছনে যাওয়া। তো যাই হোক আমি বলেছিলাম যে মাঝখানে ওই 3টা মেয়ের ব্যাপারে এক্সপ্লেন করবো। ওই 3টা মেয়ে কোনো ডাইনিং মাইনে ছিল না, হয়তো কৃষকের মেয়েটি হবে। তো দেখা গেছে 3টা হ্যান্ডসাম ছেলে পেয়ে হুইস্কি মুস্কি খেয়ে ওরা হয়তো অজ্ঞানী অনেক কিছু করেছে সাবকনসিয়াস মাইন্ডে। তারপর পিঠ সেখান থেকে ধরা পড়েছে, আবার সেখান থেকে ওরা চলে এসেছে। তো এটা মূলত একটা উপন্যাস, যার জন্য কাহিনীতে ওরকম কোনো ফিনিশিং বা ওইরকম কোনো কিছু পাইনি, মানে ফ্যান্টাসি টাইপেরই কথাবার্তা বা গল্পই বেশি। কিন্তু এই কাহিনীতে তুমি কি দেখতে পেলে 1 থেকে 100 বছর আগে ওই আমেরিকা কেমন ছিল, মানুষজন কেমন ছিল, ড্রেস আপ কেমন ছিল, কিরকম উপন্যাস লেখা হতো, এই ধরনের একটা আইডিয়া পেলে, বেশি কিছু নয়। তো যাই আজকে আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর 7 Sport 20-তে এরপরে আমরা একটা কোরিয়ান থ্রিলার সিনেমা আনতে চলেছি। আই হোপ ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই।